হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার স্টাডি অনলাইন। আজকে আমরা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা নব সৃষ্টি নামক প্রবন্ধের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা একটা ডিটেল অ্যানালিসিস করেছি এই প্রবন্ধটির ওপরে, এবং আজকে এই বিষয়ক যে প্রশ্নগুলি আমাদের সামনে আসতে পারে, সম্ভাব্য প্রশ্নগুলি সম্পর্কে একটা সার্বিক ধারণা এক্ষেত্রে আলোচনা করব। তার আগে একটা কথা বলে দেওয়া খুব প্রয়োজন। আমাদের এই মূল যে টেক্সট, এই মূল টেক্সট থেকে দুই ধরনের প্রশ্ন আসবে। এক ধরনের প্রশ্ন হচ্ছে শর্ট কোশ্চেন এবং আরেক ধরনের প্রশ্ন হচ্ছে ব্রড কোশ্চেন বা ছোট প্রশ্ন ও বড় প্রশ্ন। তো এই দুই ধরনের প্রশ্নের প্রথমে ছোট প্রশ্নের আলোচনায় আসি। এই প্রবন্ধটা বলা যেতে পারে ছোট প্রশ্নের ভাণ্ডার, অর্থাৎ প্রবন্ধের যে কোনো লাইন তুলে ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে, বা যে কোনো লাইন থেকে ছোট প্রশ্ন আসতে পারে। টেক্সটটাকে কিন্তু খুবই গুরুত্ব দিয়ে প্রত্যেককে পড়া উচিত, এবং বারংবার একবার করে কিন্তু রিভিশন আমাদের দেওয়া অবশ্যই দরকার। না হলে কিন্তু কোন ছোটখাটো লাইন থেকে কোন একটা প্রশ্ন চলে আসবে আমরা কিন্তু বুঝতে পারবো না। সেই কারণে শর্ট কোশ্চেনের জন্য একমাত্র রেমিডি হচ্ছে মূল টেক্সট বইটা খুব ভালো করে পড়া। এটা শর্ট প্রশ্নের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও আমি আজকে ডিসকাস করব নির্দিষ্ট কিছু অংশ থেকে, যে যে অংশগুলো আমার মনে হয় যে তোমাদের পরীক্ষায় আসার জন্য উপযুক্ত। তার মানে দেখো, যতক্ষণ পর্যন্ত প্রশ্ন আমরা হাতে না পাচ্ছি আমরা কিন্তু কেউ জানি না যে কোথা থেকে কোন প্রশ্নটা আসবেই। কিন্তু এইটুকু ভরসা আমার উপর রাখতে পারো, আমি যে যে জায়গাগুলো পয়েন্ট আউট করেছি বা যে যে টপিকগুলোকে নির্বাচন করেছি, এইগুলো যদি আমরা ভালো করে পড়তে পারি, এই প্রসঙ্গগুলো এবং এর আশেপাশের লাইন সহ প্রসঙ্গগুলো যদি আমরা একটু ভালো করে নজর রাখি, তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা ভালো স্কোর করতে পারবো। তাহলে এবার বড় প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। সবার আগে বড় প্রশ্ন যখন আহ, আমাদের লিখতে হবে, কিছু বেসিক পয়েন্টসের ওপর কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। সেই পয়েন্টগুলো আমি এক এক করে এখানে আলোচনা করছি। দেখো, নব সৃষ্টি অর্থাৎ খুব ভালোভাবে সহজ কথায়, পাতি কথায়, সাবলীলভাবে বুঝতে গেলে এটাকে খুব স্বাভাবিকভাবে এই কথাটার মানে দাঁড়ায় যে নতুন নতুন সৃষ্টি। এবার নতুন নতুন কিসের সৃষ্টি? অবশ্যই নতুন নতুন ভাষার সৃষ্টি। আমরা এখানে নতুন ভাষার জন্ম, সৃষ্টি ও একটা পুরনো ভাষার বিবর্তন, এগুলোর ভেতরে আলোচনা করব। অর্থাৎ আমাদের সার্বিক আলোচনা কাঠামোটা কোন বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হবে? অবশ্যই ভাষা ও ভাষা কাঠামোকে কেন্দ্র করে আবর্তিত হবে। এবং যাবতীয় প্রশ্নের উত্তরে কোন কোন পয়েন্টসগুলো থাকবে, মূল পয়েন্টসগুলোর হিসাবে আমি এখানে খুব দু তিনটে পয়েন্টকে কি পয়েন্টস হিসাবে বেছে নিয়েছি। সেগুলি হচ্ছে বৈজ্ঞানিক যুক্তিধর্মিতা, অর্থাৎ এইটা যদি আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি, দেখতে পাবো প্রত্যেকটি কথা নতুন। কোনো ভাষা আত্মনির্ভরশীল, কোনো ভাষা আত্মনির্ভরশীল নয় সেই সম্পর্কে মনোজ্ঞ ব্যাখ্যা, কেন কোনো ভাষা আত্মনির্ভরশীল, কেন কোনো ভাষা আত্মনির্ভরশীল নয়, কিভাবে ভাষা পরিবর্তিত হয়ে এলো, একটি সুনির্দিষ্ট ভাষা যেমন বাংলা ভাষা, সেই ভাষার উৎসমুখে কোন ভাষা দাঁড়িয়ে আছে, এছাড়াও কোন ভাষা থেকে সেই ভাষা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় রসদ বা খাদ্য সংগ্রহ করে বড় হচ্ছে, অর্থাৎ তার শব্দভাণ্ডারের বিস্তৃতি ঘটছে। এইগুলো সম্পর্কে কিন্তু মনোজ্ঞ আলোচনা এই প্রবন্ধে প্রাবন্ধিক করেছেন, এবং এই প্রত্যেক কটা আলোচনায় কিন্তু দাঁড়িয়ে আছে একটা বৈজ্ঞানিক যুক্তিধর্মিতাকে মেনে। প্রবন্ধটাকে যদি আমরা খুব ভালো করে পড়ি, আমরা কিন্তু কোনো লজিকহীন কথা শুনতে পাবো না। প্রাবন্ধিকের প্রত্যেক কটা কথার পিছনে উনি কিন্তু একটা শানিত ও সুনির্দিষ্ট যুক্তিকে ব্যবহার করেছেন। এবং সেই সঙ্গে আমরা দেখব ভাষার প্রবাহমানতাকে। ভাষা একটা বহমান নদীর মতো, সে কিভাবে নিজের গতিমুখ নির্ধারণ করে ও এগিয়ে যায় সেই সম্পর্কে কিন্তু একটা মনোজ্ঞ আলোচনা এখানে করা আছে। এবং সার্বিকভাবে ভাষা কারা উচ্চারণ করবে বা কারা ভাষা
ভেতরে ভাষার ভেতর দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করবে, সেটা অবশ্যই তারা হলেন বাঙালি সংস্কৃতির মানুষ বা বাঙালি ভাবধারার মানুষ বা বাঙালি জাতির মানুষ। তারা কিন্তু এই বাংলা ভাষা উচ্চারণ করবে, বাংলা ভাষা ঋদ্ধ এবং সমৃদ্ধ হবে তাদের উচ্চারণ ভঙ্গিমার মধ্যে দিয়েই। সেই কারণে সামগ্রিকভাবে পরিশেষ অংশে কিন্তু রয়েছে বাঙালি সংস্কৃতির রূপায়ণ। এই তিনটে মূল পয়েন্টসকে ফোকাস করেই কিন্তু আমাদের এই প্রবন্ধটা এগিয়েছে। এবার আমি সুনির্দিষ্ট কিছু অংশ সেখান থেকে বেছে নিয়েছি। আমার মনে হয় বড় প্রশ্নের ক্ষেত্রে এই লাইনগুলো এবং এর আশেপাশের আনুষঙ্গিক লাইনগুলোকে যদি আমরা ফোকাস করি, তাহলে অবশ্যই আমরা বড় প্রশ্নের ক্ষেত্রে নিশ্চিন্ত হয়ে পরীক্ষা দিতে যেতে পারবো। তাহলে প্রশ্নগুলো আমি এক এক করে বলে আলোচনা করছি। কিরকম? যেমন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, আর পরের প্রশ্নেই আছে দেখো ইংরাজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। এই দুটো প্রশ্নে কিন্তু কারণ জানতে চাওয়া হবে যে কেন সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে এবং কেন বাংলা বা ইংরাজি ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়নি। অবশ্যই যদি তোমরা টেক্সট বইটা পড়ো এর একটা দৃঢ় ধারণা তোমাদের তৈরি হবে। তাও আমি বিষয়টা সহজ করে বলে দিচ্ছি যে নতুন কোনো শব্দ, নতুন কোনো চিন্তা ভাবনা যদি ভাষায় প্রকাশ করতে হয়, সংস্কৃত কিন্তু নিজের শব্দ ভাণ্ডারের মধ্যেই সেটাকে অনুসরণ করে, অথবা নিজস্ব কোনো শব্দরূপ বা ধাতুরূপের অদল বদল বা কিঞ্চিত পরিবর্তন ঘটিয়ে নতুনভাবে শব্দটাকে নির্মাণ করতে চায়। সেই কারণেই কিন্তু সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল বা স্বয়ং সম্পূর্ণ বা একটা মেরুদণ্ডী ভাষা হিসাবে কিন্তু আমরা উল্লেখ করতে পারি। এরপরেই অবশ্যই ইংরাজি ও বাংলা কেন আত্মনির্ভরশীল নয়, তাহলে ঠিক যে লজিকগুলোর জন্য সংস্কৃত ভাষাকে আমরা আত্মনির্ভরশীল বললাম, সেই লজিকগুলোর এখানে অবশ্যই ঘাটতি রয়েছে। তাহলে কি, নতুন কোনো শব্দের যদি প্রয়োজন হয় এই ভাষাগুলির, এরা কিন্তু অন্য কোনো ভাষার কাছে ধার করতে চায়। আমরা খুব ভালো করেই কিন্তু আগের ক্লাসগুলোতে শব্দভাণ্ডার বা শব্দের উৎস এগুলো পড়েছি। আমরা জানি বাংলা ভাষা বহুত পরিমাণে বা বহুল শব্দবন্ধ অন্য ভাষা থেকে কিন্তু ধার করে নেয়। সুতরাং এর উত্তরেই কিন্তু ইংরাজি ও বাংলা কেন আত্মনির্ভরশীল নয় সে সম্পর্কে কিন্তু ব্যাখ্যা করা আছে। তারপরের অংশ, যে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। কেন? সে সম্বন্ধে কারো কোনো, এখানে একটা সম্বন্ধের পরে একটা ওকার হবে। সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। কোন বিষয় সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই? যে অনেক বিদেশি শব্দ আমাদের গ্রহণ করা ভালো না মন্দ সে প্রশ্নে আমরা যাচ্ছি না। তবে বিদেশি শব্দ তো প্রচুর পরিমাণে ভাষায় এসেছে এবং ভবিষ্যতে ভাষায় আসবে। যখনই যত প্রয়োজন হবে তখনই কিন্তু এই শব্দ বাংলা ভাষায় আসবে। খুব ভালো করে একটা প্রাসঙ্গিক উদাহরণ আমি বলছি। আজ থেকে 10 বছর আগেও কিন্তু সেলফি কথাটার জন্ম হয়নি। 5 থেকে 6-7 বছর আগেও কিন্তু এই সেলফি কথাটার জন্ম হয়নি। কিন্তু যেই সেলফি কথাটার জন্ম হলো, ঠিক তারই অনুক্রম ধরে কিন্তু বাংলায় নিজস্বী কথাটাও জন্ম নিয়ে নিল। তাহলে এই যে নিজস্বী বলে একটা যে শব্দ চলে এসেছে বাংলা ভাষায়, এই শব্দও কিন্তু ওই ইংরাজি ভাষার লেজুর ধরে চলে এসেছে। অর্থাৎ নতুন শব্দ কিন্তু বাংলা ভাষায় অবশ্যই প্রবেশ করছে। তাহলে প্রত্যেক কটা কথাতেই কিন্তু আমরা একটা যুক্তি শৃঙ্খলা পাচ্ছি, অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপরে কি, পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। অবশ্যই এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা এবং একটা সাইকোলজিক্যাল কথা, যে পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। চেষ্টা করলে কিন্তু পৃথিবীতে কেন, পৃথিবী এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। কিরকম? যে চেষ্টাটা হিন্দি সাহিত্যিকরা করেছেন, উঠে পড়ে লেগেছেন তাদের ভাষা থেকে বিদেশি শব্দগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য, সেই চেষ্টা সফল হবে কি হবে না সেটা পরের কথা। হয়তো তার ফল লেখক দেখে যেতে পারবেন না, তার তরুণ পাঠকেরা দেখে যাবেন। এই সম্পর্কে লেখক একটা আশাবাদ এখানে প্রকাশ করেছেন। যদিও যুক্তি শৃঙ্খলা বা যুক্তিগ্রাহ্যতা এটাই বোঝায় যে কোনো ভাষা থেকে সম্পূর্ণ অন্য কোনো ভাষার শব্দকে হটিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ প্রত্যেক দিন আমরা নিয়মিতভাবে কথার মধ্যে দিয়ে একাধিক ইংরাজি শব্দ কিন্তু আমাদের সচেতনতাবশত বা অসচেতনভাবেও প্রয়োগ করে থাকি। সুতরাং কোনো একটা নির্দিষ্ট ভাষা থেকে অন্য ভাষার শব্দকে সম্পূর্ণ হটিয়ে দেওয়া সম্ভব নয়। এর অবশ্যই একটা যৌক্তিক শৃঙ্খলা তোমরাই বুঝতে পারবে। এরপরে
অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। আমি যদি খুব ভুল না হই, তোমাদের যে বাংলা শিক্ষা পোর্টালেও এই প্রশ্নটাকে মনে হয় অ্যাসাইনমেন্ট হিসাবে দেওয়া হয়েছে। কারণ এক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই এই প্রবন্ধের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ একটা কাঠামো, যেখানে বোঝাচ্ছে খুব সিম্পল, কিন্তু এর ভেতরের যে কথাটা দেখো, কথার মধ্যে দিয়ে আমি আবার ইংরাজি শব্দ প্রয়োগ করে ফেললাম অসচেতনভাবে, কিন্তু এটাই কিন্তু আমাদের বাস্তব এবং দৈনিক প্রয়োগ। যাই হোক, বিষয়ে আসি, যে রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। এই যে আমার যে ভাষাটা হচ্ছে, আমি যে ভাষা বা যে শব্দবন্ধ চয়ন করে তোমাদের সাথে কথা বলছি বা বোঝাচ্ছি, এটা কি আমি তোমাদের একটা প্রবন্ধ বোঝাচ্ছি বা প্রবন্ধ সম্পর্কিত আলোচনা করছি। নিশ্চয়ই যখন একটা কবিতা নিয়ে আলোচনা করব তখন এইভাবে বলবো না। একটু সেক্ষেত্রে কি একটা কবিতা পড়া, তার ছন্দ, এই ব্যাপারগুলো প্রাধান্য পাবে। একটা নাটক হলে তার সংলাপ প্রাধান্য পাবে। অর্থাৎ প্রত্যেকটা সাহিত্যের আলাদা আলাদা যেমন ক্ষেত্র আছে, তার বর্ণনাত্মক ভাষা বা তার বিশ্লেষণাত্মক ভাষা কিন্তু আলাদা আলাদা হয়। এটা আমরা সামাজিক শ্রেণী কাঠামোতেও বুঝতে পারবো। আমরা যেমন বন্ধুদের সাথে যেভাবে কথা বলি, আমরা অন্য বাবা মার সাথে সেভাবে কথা বলি না। আবার বাবা মার সাথে যেভাবে কথা বলি, ভাই বোনদের সাথে আমাদের কথা বলার ধরনটা আলাদা হয়ে যায়। ঠিক এইভাবেই কিন্তু রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। অবশ্যই প্রাসঙ্গিক উদাহরণ আছে, যে একটা দর্শন শাস্ত্রের ভাষা কিন্তু এক ধরনের, আবার কোনো মোগলাই রেস্তোরাঁর যে ভাষা, সেই ভাষার কিন্তু কাঠামো অবশ্যই অন্য ধরনের। ঠিক একইভাবে বসুমতীর ভাষা এবং বাঁকা চোখের ভাষার দুটো পার্থক্য বোঝানো হয়েছে। অর্থাৎ বিষয়বস্তু যেখানে যেমন, রচনার ভাষাও কিন্তু সেখানে সেরকম। এরপরে অবশ্যই বাংলা ভাষায় এই লাইনটা যেখানে আছে, এই লাইনটা আমি তোমাদেরকে একবার কোট করতে বলবো, যে আমি এখানে ডট দিয়ে রেখেছি, এখানে হচ্ছে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরাজি প্রধান। তাহলে এখানে কোন শব্দগুলির কথা বলা হয়েছে, কোন ভাষার শব্দগুলি এখানে রয়েছে, বাংলা ভাষায় কোন শব্দগুলি প্রবেশ করেছে, এর কিভাবে প্রচলন বাংলা ভাষায় হয়েছে, এই সম্পর্কে কিন্তু অবশ্যই আমরা জানবো। এবং তার কারণ হিসাবে কি বুঝবো, যেহেতু বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিম সম্প্রদায়ের শাসকরা এসে শাসন করে গেছিলেন, দিল্লির সুলতানি যুগ থেকে শুরু করে, মুঘল যুগ থেকে শুরু করে, তখন কিন্তু বাংলা দিল্লির অধীনস্থ করদ রাজ্যে পরিণত হয়েছিল। সে কারণে অবশ্যই এই আরবি ফার্সি সেখানে এসেছে, এবং পরবর্তী ক্ষেত্রে যখন ইংরেজরা এসে শাসন করেছে তখন কিন্তু ইংরাজি ভাষা এসে ঢুকেছে। সুতরাং বাংলা ভাষায় এই ভাষাগুলোর চর্চা অবশ্যই হয়েছে, এবং বাংলা শব্দ সেখান থেকে ঋণীকৃত বা সেখান থেকে প্রচুর শব্দবন্ধ গ্রহণ করেছে। এরপরে কি, বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার, এখানেও আমি ডট দিয়েছি, যে বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সে ভাষার শব্দ বাংলায় ঢুকবেই। একই কিন্তু প্রশ্নের আলাদা একই ধরনের আলোচনার ধাঁচটা কিন্তু হবে। অবশ্যই উত্তর লেখায় কিছুটা একটু পার্থক্য আসবে, যে বাংলা ভাষায় বাংলা ভিন্ন যে ভাষারই আমরা চর্চা করি না কেন, সেই ভাষা থেকে শব্দ বাংলায় আসবেই। কারণ এটা একটা চলমানতা বা ভাষা নদীর প্রবাহমানতার মতো। নদীতে যেমন উপনদী, শাখা নদী নদী থেকে চ্যুত হয়ে যায় এবং উপনদী এসে নদীর ভেতর, মূল নদীর ভেতরে প্রবাহিত হয়, বা মূল নদীতে জলের স্রোতটা উপনদীর দ্বারা পুষ্ট জল দিয়ে বৃদ্ধি পায়, ঠিক তেমনি বাংলা ভাষার যে শব্দ স্রোত, সেটাও কিন্তু পারিপার্শ্বিক ভাষা থেকে শব্দ ধার করে এনে সেই স্রোতটা কিন্তু বৃদ্ধি পাবে। সেই সম্পর্কিতই এখানে বলা হয়েছে। এরপরে অবশ্যই, সুতরাং ইংরাজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। কারণ কি, ইংরাজি ভাষা কিন্তু আমাদের একটা অন্যতম খাদ্য। একটু আগেই আমি একটা প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে বোঝালাম কিভাবে ইংরাজি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করছে এবং তার জন্য নতুন বাংলা শব্দ তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং অবশ্যই ইংরাজি ভাষা বন্ধ করার কোনো কারণ তৈরি হয়নি বা কোনো সময়ও আসেনি। কারণ যত আমরা আধুনিকতা, যত আমরা জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটাবো, আমাদের ইংরাজি কিন্তু হবে গুরুত্বপূর্ণ ও প্রধান মাধ্যম। এর পরের অংশে আমি আসছি, যে এই পরিস্থিতিতে সামনে জীবনমৃত এসব শব্দের একটা নতুন খোতেন নিলে ভালো হয়। খোতেন মানে হচ্ছে একটা হিসাব বা খতিয়ান বা পরিসংখ্যান, একাধিক কথা আছে। অর্থাৎ জীবনমৃত শব্দ মানে কি, যেমন আরবি ফার্সি শব্দ থেকে, আরবি ফার্সি শব্দটা বাংলা ভাষার একটা মজা উপনদীতে পরিণত হয়েছে।
বোঝাতে পারছি? অর্থাৎ যে কোনো একটা শব্দ স্রোত, যেমন বাংলা ভাষায় একাধিক শব্দ স্রোত এসে বাংলা ভাষার মূল স্রোতকে পরিপুষ্ট করছিল, আগে আরবি ফার্সি থেকেও সেইভাবে শব্দের স্রোত বাংলা ভাষায় আসছিল। কিন্তু বর্তমানে কিন্তু সেই আরবি আর ফার্সি থেকে তেমন নতুন শব্দ সৃষ্টি হচ্ছে না। এটা মধ্যযুগ অবধি প্রচলিত ছিল, কিন্তু আধুনিক যুগে আর কিন্তু নতুন শব্দ আসছে না। তাই যে কটা জীবন মৃত, মানে জীবিত অথচ মৃত, অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত হয় কিন্তু আবার খুব বহুল ব্যবহার নেই এবং আস্তে আস্তে ব্যবহার সংকুচিত হয়ে যাচ্ছে, তার একটা খোতেন বা হিসাব করতে চেয়েছেন এখানে প্রাবন্ধিক। এবং অবশ্যই শেষ অংশ, যেখানে এই বাঙালি জাতি যেহেতু বাংলা ভাষা উচ্চারণ করেন, তাই শেষ অংশে উনি আসছেন বা প্রাবন্ধিক আসছেন, যে আহ, সেখানে উনি কি বক্তব্য বলছেন, যে বাঙালি সংস্কৃতি সম্পর্কে তুলে ধরছেন। আর অবশ্যই তার আগে একটা প্রশ্ন আমি মনে হয় বলার সময় স্কিপ করে গেছি, আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। অবশ্যই অন্যতম বাংলা ভাষার প্রধান খাদ্য কি? একাধিক এই পারিপার্শ্বিক ভাষাসমূহ, কখনো সংস্কৃত, কখনো আরবি ফার্সি, কখনো ইংরেজি, এগুলো একাধিক কিন্তু প্রধান খাদ্য বাংলা ভাষার, যেগুলোকে কিন্তু কখনোই বর্জন করা যায় না। সে কারণে এক্ষেত্রে আরো স্পেসিফিক্যালি এখানে বলেছে, আরো বিশেষভাবে বলেছে যে সংস্কৃত শব্দ থেকে যেহেতু তৎসম, অর্ধতৎসম, তদ্ভব ইত্যাদি বহুল পরিমাণে বাংলা ভাষায় শব্দ প্রবেশ করেছে বহু পদ্ধতিতে, সে কারণে সংস্কৃত ভাষাকে যদি আমরা এখন গ্রহণ না করি বা সংস্কৃত ভাষা থেকে বিচ্যুত হতে থাকি, তাহলে কিন্তু আমরা প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। আমাদের বাংলা ভাষার শরীর পুষ্টি লাভ করতে পারবে না। সেই সম্পর্কে বলার পরে এবার পরিশেষে বাঙালি জাতি সম্পর্কে বলেছেন কি? বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি তার পদাবলী কীর্তনে। এই পদাবলী কীর্তন, এই বৈষ্ণব ভাব প্রবণতা, এর মধ্যে কিন্তু মিশে আছে জীবনের সার্থক মধুর রস, যা বাঙালি প্রজন্ম পরম্পরায় আস্বাদন করে এসেছে, এবং এর ভেতর দিয়েই বাঙালির জাতিসত্তার স্বরূপ উদ্ঘাটিত হয়েছে। এরপরে বাঙালির চরিত্রের বিদ্রোহ বর্তমান। বাঙালি জাতি সম্পর্কে যখন লেখক তুল্যমূল্য বিচার বা আলোচনায় আসছেন, তখন তিনি বোঝাচ্ছেন যে বাঙালি জাতি একটা বিদ্রোহী জাতি। এ বরাবর বিদ্রোহ করে এসেছে কার বিরুদ্ধে? যাবতীয় সংস্কার, যাবতীয় প্রথাবদ্ধতার বিরুদ্ধে। আধুনিকতাকে বাঙালি অত্যন্ত উন্মুক্ত বাহুতে স্বীকার করেছে, কিন্তু যখনই আধুনিকতার ভেতর দিয়ে তার ভেতরে পঙ্কিলতার চোরা স্রোত এসে মিশেছে, তখন কিন্তু বাঙালি জাতি সেই পঙ্কিলতা, সেই স্থবিরতার বিরুদ্ধে, সেই ঝিমিয়ে পড়া, সেই থিতিয়ে পড়া সংস্কৃতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। সেই কারণেই বাঙালির চরিত্রে বিদ্রোহ বর্তমান। আর এই বিদ্রোহে, এই প্রসঙ্গেই আমি শেষ প্রশ্নে আসছি, যে এই বিদ্রোহে কিন্তু শুধু বাঙালি হিন্দু সামিল হয়নি, এই বিদ্রোহে আপামোর বাঙালি জাতি সামিল হয়েছে। হিন্দু, মুসলমান, সকল জাতি, সকলে যে বাঙালি ভাই ভাই, এবং বাঙালি কেন, সকল ভারতীয়রা ভাই ভাই, এই মূল ধারণাটাকে, এই একটা ইউনিটি বা ঐক্যবদ্ধতার ধারণার মধ্যে দিয়েই কিন্তু প্রাবন্ধিক নিজের প্রবন্ধটি শেষ করেছেন। তাই ধর্ম হয়তো ব্যক্তিগত স্তরীয়, কিন্তু ধর্ম বদলে গেলেই বাঙালির জাতির চরিত্র বদলায় না। বাঙালি কিন্তু অবশ্যই নিজের দৃপ্ত বিদ্রোহে সর্বদাই সামিল। এই মূল ভিত্তিভূমিগুলো যদি আমরা ভালোভাবে খেয়াল রাখি, আমরা আশা করি সমগ্র প্রবন্ধটার সম্পর্কে একটা সামগ্রিক ধারণা নিয়ে প্রশ্ন উত্তর লিখতেও সচেষ্ট হব বা পারঙ্গম হব, এই বিশ্বাস রাখছি।